ঠিক আছে, তাহলে শুরু করি আমরা আলোচনা। তো আজকে আমরা ফেজ অফ এ কম্পাইলার ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। কথা শুনতে পাও সবাই? ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। তো গত ক্লাসে আমরা বেসিক একটু আলোচনা করেছিলাম, আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব এটাকে ধাপে ধাপে এই যে ফেজ অফ এ কম্পাইলারের যে ফেজগুলো আছে এই ফেজটাতে কিভাবে সোর্স কোড থেকে টার্গেট মেশিন কোড তৈরি হয়। তো এখানে যে এক্সাম্পলটার কথা বলা হচ্ছে, এক্সাম্পলটা বই থেকে নেয়া। এখানে যেমন একটা ইনস্ট্রাকশন দেয়া আছে বা একটা স্টেটমেন্ট দেয়া আছে যে পজিশন ইকুয়াল রে ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60। আমরা যখন সিতে প্রোগ্রাম করতাম, সিতে প্রোগ্রামের সময় বলে দেওয়া থাকতো এরকম যে কোনো একটা এ ইকুয়াল বি প্লাস সি, অথবা একটা এক্সপ্রেশন দেওয়া থাকতো যে এক্সপ্রেশনটাকে সলভ করো। এছাড়া যদি আমরা আরো চিন্তা করি যে গ্রেডের যে প্রবলেমটা সলভ করতাম সুইচ কেস দিয়ে দিয়ে, যে 80 থেকে অ্যাভাব হলে এ প্লাস কেস ওয়ান, তারপরে 75 থেকে 79 হলে কেস টুতে দিয়ে দিয়ে দিতাম যে এ, তারপরে কেস 3 কেস 4, এভাবে ডিফল্ট একটা মেসেজ আসতো যেটাকে আমরা বলতাম ফেল, 0 থেকে 39 এর মধ্যে। এটা যেভাবে করতাম ওই রকম ওখানে যেরকম স্টেটমেন্ট, অথবা যদি আমরা চিন্তা করি যে একটা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্সনের যে ইকুয়েশন আছে, এগুলো প্রত্যেকটাই এক একটা এক্সপ্রেশন। মেইনলি লজিক হচ্ছে যে এক্সপ্রেশনটার উপর ডিপেন্ড করে আমার আউটপুটটা আসবে সেটা। আর এর সাথে আমরা যা লিখি, আমার হেডার ফাইল, তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তারপরে সিনট্যাক্স অনুযায়ী ইনপুট নেওয়া আউটপুট নেওয়া, এটা সবগুলোই ওই যে প্রোগ্রামের জন্য করব সেই প্রোগ্রামের জন্য স্বাধীনভাবে সেই প্রোগ্রামের সাপেক্ষে আমাকে সুডোকোড লিখতে হয় বা আমাকে কোড লিখতে হয়, সিনট্যাক্স অনুযায়ী লিখতে হয়। বাট মেইন লজিকটা ডিপেন্ড করে আমার যে স্টেটমেন্টের উপর বা যে এক্সপ্রেশনের উপর আমার লজিকটা ডিপেন্ড আসবে, সেটাই হচ্ছে মেইন স্টেটমেন্ট। তো আমরা সেই স্টেটমেন্টটাকে এখন আসলে ধাপে ধাপে দেখব যে এটা ফেজ কম্পাইলারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে কিভাবে টার্গেট হাই লেভেল থেকে টার্গেট মেশিন কোডে কনভার্ট হয়। তো প্রথম যে ধাপটার কথা আমরা গত আলোচনায় করেছিলাম, যে প্রথম ধাপটার নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজ। তো লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজের কাজ হচ্ছে যে ইনপুটটা, যে স্টেটমেন্টটা বা যে এক্সপ্রেশনটা যেটাই বলি না কেন, যেটা আমার এখানে আছে সেটাকে টোকেনাইজ করা। লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজের কাজ যদি জিজ্ঞেস করা হয় তাহলে এর কাজ হচ্ছে টোকেনাইজ করা। টোকেন কাকে বলে? টোকেন হচ্ছে প্রোগ্রামের মধ্যে যেগুলো মিনিংফুল সবগুলোকে আমরা টোকেন বলি। তো আমার এখানে মিনিংফুল কি? আমার এখানে মিনিংফুল ভেরিয়েবল পজিশন, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, তারপরে আমার ইন্টিজার হোক বা ফ্লোট হোক ইনি পজিশন, তারপরে ইনিশিয়াল, তারপরে রেট, তারপরে 60, প্রত্যেকটাই মিনিংফুল। এর সাথে আর কি অপারেটর আছে? লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল অ্যারিথমেটিক যে অপারেটর যেগুলো বলি আমরা সেটা আছে। কে কে সেটা? প্লাস আছে, ইনটু আছে, মাইনাস আছে, যা আছে সবগুলোকে আমরা লজিক্যাল অপারেটর বলতেছি। তো পাশেই আবার দেখো সিম্বল টেবিল নামে একটা টেবিল আছে। তো সিম্বল টেবিলের কাজ কি? গত ক্লাসেও বলছিলাম যে সিম্বল টেবিলের কাজ হচ্ছে আমার প্রোগ্রামের মধ্যে যত ক্যাটাগরির ডেটা টাইপ যা আছে, আমার সিনট্যাক্স, তারপর আমার সিম্যান্টিক, আমার লজিক, আমার লজিক্যাল এক্সপ্রেশন, আমার এরিথমেটিক এক্সপ্রেশন, সবগুলোকে সে গ্রুপ করে করে ডিকশনারির মতো করে সাজায় রাখে। এই সাজায় রাখলে সুবিধা কোথায়? সাজায় রাখলে সুবিধা হচ্ছে যখন আমরা যেটার দরকার, যখন আমরা যেটাকে চাইবো, তখন সেটাকে আমরা সেভাবে নিয়ে আসতে পারি, দেখতে পারি। এ কারণেই মেনলি আমাদেরকে এই সিম্বল টেবিলের মাধ্যমে দেখো পজিশন, রেট, এগুলো সবগুলোকে সিম্বল টেবিলে ID1, যেহেতু আইডেন্টিফায়ার, এগুলো আইডেন্টিফায়ারের জন্য ID1, ID2, ID3 ভাবে সেভ করে রাখা আছে। এই জন্য পরে পাশের এক্সাম্পলটাতে দেখো লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজের পরে যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটাতে ID1, ID2, ID3 ভাবে লিখছে। ID1, ID2, ID3 আমরা কোথায় পেলাম? ID1, ID2, ID3 পেলাম এই যে একটু আগে যেটা আমরা এক্সিকিউট করে আসলাম এখান থেকে, যে তোমার ইনিশিয়াল, পজিশন, রেট, এগুলোকে আমরা সিম্বল টেবিলে যখন আইডি স্টোর করলাম, সিম্বল টেবিল এগুলো বিভিন্ন যে ভেরিয়েবল গুলো আছে সবগুলোকে আমরা এখানে স্টোর করে নিলাম ID1, 2, 3 এভাবে। তো প্রথম ধাপটা গেল এটা।
এই ধাপের পরে যদি আমরা দেখি, তো এই ধাপে আরেকটা কথা বলে যাই। এই ধাপে দেখো প্রত্যেকটাকেই আমরা থার্ড প্যারেনথেসিসের মাধ্যমে আটকায় রেখেছি। এটা রাখার অর্থ কি? এটা কেন রাখা হয়েছে? এটা রাখার অর্থ হচ্ছে যে যদি আমাদের এই যে পজিশন ইনিশিয়ালের মাঝখানে যদি অনেকগুলো স্পেস থাকতো, স্পেস কোনগুলোকে বলি? এই যে ইকুয়ালটা এখানে দিয়ে তারপরে ইনিশিয়াল আগে যদি অনেকগুলো স্পেস থাকতো, এই স্পেসগুলো দেয়া না দেয়া আমার প্রোগ্রামের ক্ষেত্রে কোনো কিছু মিন করে না। এই লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজের কাজ হচ্ছে আননেসেসারি যেগুলো সেগুলোকে বাদ দেওয়া। আননেসেসারি গুলোকে বাদ দেওয়াটাকে বোঝানো হয় এই যে থার্ড প্যারেনথেসিস দিয়ে দিয়ে। এইখানে যতটুকু আইডি 1 ইকুয়াল আইডি 2 প্লাস আইডি 3 ইনটু 60, এগুলো সবই হচ্ছে মিনিংফুল। সে আননেসেসারি গুলো বা হোয়াইট স্পেস গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র মিনিংফুল গুলোকে এখানে স্টোর করছে। এটা গেল লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজের কাজ। এখন যাই সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজের কাজ হচ্ছে উপরে যে এক্সপ্রেশনটাকে আমরা পেলাম, যেটাকে আমরা টোকেনাইজ করলাম, সেই টোকেনাইজ স্টেটটাকে আমরা এখন সিনট্যাক্স অ্যানালাইসিসে সিনট্যাক্স ট্রি বানাচ্ছি। তো ট্রি কেন করি এটা আমরা গত ক্লাসেও বলছি যে ডেটা স্ট্রাকচারে অনেকগুলো বিষয়ই পড়া হয়, তার মধ্যে ট্রি ডাটা স্ট্রাকচারটাতে আমরা জেনারেশন বাই জেনারেশন সহজভাবে বুঝতে পারি। এই কারণেই ট্রি ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। যেমন এখানে যদি আমরা ট্রি ডেটা স্ট্রাকচারে চিন্তা করি যে আমার রুট হচ্ছে ইকুয়াল কোন, এটা সব থেকে সহজ প্রসেস হচ্ছে যদি ইকুয়াল সাইন পাই আমরা, ইকুয়ালটাকে আমরা চিন্তা করব রুট। ইকুয়ালটাকে রুট করলে রুটের বামে কে আছে? আইডি 1। দেখো রুটের বামে আইডি 1, রুটের ডানে এসে আবার এখানে এমন ভাবে নেক্সট রুটটা ধরতে হবে যেন কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট না হয়। যেমন এখানে যদি আমরা প্লাসটাকে এই জায়গায় রুট না ধরে ইনটুটাকে রুট ধরতাম, ইনটুটাকে রুট ধরলে ইনটুর এক পাশে চলে আসতো প্লাস, প্লাস হয়তো আইডি 1 আইডি 2 আর আইডি 3। তো লজিক্যালি আমরা যদি আমরা বডমাসের রুলস বা ওইভাবে ক্যালকুলেশন চিন্তা করি, এখানে যদি আমরা আগে আইডি 2 আইডি 3 যোগ করে তারপর 60 এর সাথে গুণ করি, সেই রেজাল্টটা কি সঠিক হবে? না স্যার। সেই রেজাল্টটা ভুল হবে, কারণ আমাদের তো অ্যাসোসিয়েটিভিটি আছে, কে কার সাথে আগে, আমাদের প্রত্যেকটা প্রেসিডেন্স আছে, কার কাজটা আগে হবে। তো এখানে আমরা দেখতেছি গুণের কাজটা করে ফেলতে হবে তারপর এগুলা। এই জন্য দেখো প্লাসটা দিয়ে আইডি 2টাকে আলাদা করে রাখা আছে, তারপর ইনটু দিয়ে বলা আছে আইডি 3 এর সাথে 60। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করতে চেষ্টা করি, আইডি 1 সমান আইডি 2 প্লাস আইডি 2 প্লাস হয়ে বসে আছে, রেজাল্টটা কোথায় পাবে? এই যে আইডি 3 এর সাথে 60 গুণ হয়ে সেই রেজাল্টটা এখানে আসবে, তারপর সেটার সাথে যোগ হবে আইডি 2। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে প্রেসিডেন্স, সেই প্রেসিডেন্সে কোনো ঘাটতি হচ্ছে না, এবং আমাদের উপরের লেক্সিক্যাল অ্যানালাইজারের টোকেনগুলোকে আমরা ট্রিতে কনভার্ট করতে পারলাম। এই জায়গায় একটা টার্ম ব্যবহার করা হয়, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। কে আমরা কার সাথে অ্যাসোসিয়েট, কে আমরা কার সাথে যুক্ত। এখানে আমরা দেখতেছি আইডি 3 সাথে 60টা যুক্ত আছে, তাহলে ও এর সাথে অ্যাসোসিয়েট, তাকে সেভাবে অ্যাসোসিয়েট করে রাখতে হবে, তাকে আলাদা করা যাবে না, তাকে আলাদা করলে রেজাল্ট ভুল আসবে। তাহলে সিনট্যাক্স অ্যানালাইসিস বোঝা গেল? Yes, sir. স্যার ট্রিটা জেনারেট করা হয় কি স্যার লেফট থেকে রাইটের দিকে, আর নাকি স্যার হচ্ছে মানে প্রেসিডেন্স অনুযায়ী, লাইক আপনার লেফট থেকে এখানে এখানে দুইটা কাজ করা হয় মেইনলি। লেফট থেকে রাইটে স্ক্যান করে করে গেলে অটোমেটিক্যালি প্রেসিডেন্স ধরে ধরেই সে যায়। যখন আমরা দেখো এই যে আইডি 2 কে প্রথমে লিখছি, লেখার পরে যখন প্লাস লিখছি, প্লাস লেখার পরেই দেখতেছি গুণ আছে, গুণ থাকলে গুণটাকে আলাদা করে ফেলে সে, এইভাবেই যায়। এইভাবে গেলে অটোমেটিক্যালি প্রেসিডেন্সও চলে আসে, এবং প্রেসিডেন্স দেখো এখানে গুণ পরে আসে, তারপর কিন্তু গুণ না হওয়া পর্যন্ত যোগ হচ্ছে না, তখন অটোমেটিক্যালি এটা হয়। কারণ প্রেসিডেন্স যদি আগে দেখতে চাই, আমরা তো কোনো একটা স্টেটমেন্ট শুরুতেই তো শেষ দেখতে পারি না, যেহেতু এটা মেশিন লেভেলে একটা একটা করে স্ক্যান করে করে দেখে। একটা একটা করে যদি স্ক্যান করে, তাহলে শুরুতেই তো সে শেষের জিনিস স্ক্যান করতে পারবে না, শুধু ধাপে ধাপেই যাবে। বোঝা গেছে? জি স্যার।
এরপরে আমরা সিমেন্টিক অ্যানালাইসিস দেখি। সিমেন্টিক অ্যানালাইসিস ফেজে যেটা হয় যে ID1 ইকুয়াল ID2, উপরে দেখো যা তাই আছে, শুধু এখানে একটা পরিবর্তন, এই যে ইন্টিজার টু ফ্লোট লেখা। বলতো এই পরিবর্তনটা কেন? সিমেন্টিক দিয়ে বলা আছে তাই। আচ্ছা, এই যে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করলাম আমরা, এই কনভার্টটা এই শুধুমাত্র একটা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট হয়েছে, মানে যদি আমরা লাস্ট ক্লাসের কথা একটু রিক্যাপ করি, এটার অর্থ হচ্ছে এই যে ID1, এই যে ID2, এই যে ID3, তাহলে এগুলো সবগুলো ফ্লোট টাইপের ডেটা। শুধুমাত্র 60টাকেই দেখে বোঝা যাচ্ছে এটা ইন্টিজার টাইপের ডেটা, 60-র পরে আর পয়েন্ট জাতীয় কিছু নাই। আমরা গত ক্লাসে বলছিলাম সিমেন্টিক অ্যানালাইসিস শুধুমাত্র তখনই সিমেন্টিক ট্রি তৈরি করবে যদি ডেটা টাইপ ভিন্ন রকমের হয়। এটা আমরা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে আমাদের ক্লাসে যদি অন্য ভাষাভাষী স্টুডেন্ট থাকে তাহলে আমাদের একটা কমন ভাষা ইংলিশে ক্লাস নিতে হয়। তো ওখানে যেরকম আমরা টাইপ কাস্ট করে ফেলি, এখানকার ক্ষেত্রে কম্পাইলার এই কাজটা নিজে নিজে ভিতরে করে। যখনই দেখে দুই ধরনের ডেটা টাইপ, তখন সে উপরের ডেটা টাইপে কনভার্ট করে। উপরের ডেটা টাইপে কনভার্ট করলে ডাটা হারানোর সুযোগ থাকে না। এই জন্য সে, যেহেতু বাকিগুলো সব ফ্লোট, এই ইন্টিজারটাকেও তখন সে ফ্লোটে কনভার্ট করলো। এই কারণে এটাকে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 60টা 60.0 হতো তাহলে আর ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করা লাগতো না, তাহলে সে অলরেডি ফ্লোটেই থাকতো, তাই না? স্যার তাহলে কি এক্ষেত্রে সিমেন্টিক অ্যানালাইসিস স্যার এই ধাপটা কি হতো না? এক্ষেত্রে সিমেন্টিক অ্যানালাইসিস এই ধাপটা হইতো না। সিনট্যাক্স আর সিমেন্টিক তখন একটা ট্রি হইতো, তখন আর এই ট্রিটা আঁকাইতেই হইতো না। তাই না? জি স্যার। তখন আর এই ট্রিটা আঁকতে হতো না। তারপরে সিমেন্টিক গেল। সিমেন্টিক অ্যানালাইসিসের পরে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, যেহেতু তোমাদের আগে থেকে মাইক্রোপ্রসেসর পড়া নাই, অ্যাসেম্বলি পড়ানো নাই, এই জায়গায় ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বা পরের ধাপগুলো একটু কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটার মধ্যে আমরা যখন অ্যাসেম্বলি লেভেলে বা মেশিন লেভেলে যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা করি, এখানে কাজটা আবার একটু আলাদাভাবে হয়। কাজটা আলাদাভাবে কিভাবে হয়, যে আমরা যেমন আগে শুধুমাত্র প্লাস অপারেটর দিলে যোগ হয়ে যেত, আর এই যে মেশিন লেভেলে গিয়ে এটার ইনস্ট্রাকশন গুলো আছে। প্লাসকে বলা হয় অ্যাড, ডিভিশনকে বিয়োগকে বলা হয় সাব, মাল্টিপ্লিকেশনকে বলা হয় এমইউএল, তারপরে ডিভিশনকে বলা হয় ডিআইভি, তারপরে কোথাও লোড করতে গেলে বলা হয় এলডি, কারো কোথাও কোনো ডাটা মুভ করতে গেলে বলা হয় এমভি, কোথাও স্টোর করতে গেলে বলা হয় এস এসটি, শিপ করতে গেলে বলা হয় এসএফটি। এরকম কিছু সিনট্যাক্স আছে ওর জন্য। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে কি হয়, এই যে হাই লেভেল যে জায়গায় আমরা ছিলাম, এটাকে মেশিন লেভেলে কনভার্টের প্রথম একটা ধাপ মেশিনের মতো করে তৈরি করা। তো আমরা যে 32 বিট প্রসেসরগুলোর কথা জানি বা বুঝি, 32 বিট প্রসেসরে সে 32 বিটের বেশি কোনো কিছু হ্যান্ডেল করতে পারে না। আর 32 বিটের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে একটা যোগ অথবা একটা বিয়োগ অথবা একটা গুণ অথবা একটা ভাগ, এইরকম কিছু, সর্বোচ্চটা হচ্ছে এটা। তাহলে এখানে 32 বিট কেমন করে হচ্ছে, যে 2 নম্বর স্টেটমেন্টে দেখি, এই যে T2 একটা, ID3 একটা, T1 একটা, তাহলে প্রত্যেকটাই যদি 8 বিট 8 বিট করে হয়, তাহলে এখানে 3 × 8 = 24 বিট হয়ে গেল। আর অ্যাসাইনমেন্ট অপারেটর বলি, বা যেমন লজিক্যাল যে অপারেটরটা আছে ইনটু, এই যদি 8 বিট নেয়, অনেক সময় বলা হয় বইয়ে দেখবা
যে অ্যাসাইনমেন্ট অপারেটর তো অটো কোনো কিছু অ্যাসাইন করতে গেলে অ্যাসাইনমেন্ট অপারেটর লাগে, এই জন্য অ্যাসাইনমেন্ট অপারেটরের কাছে 8 বিট আর দেওয়া হয় না। তাহলে 8 বিটটা কোথায় যায়? এই যে প্লাস অথবা মাইনাস যে অপারেটর গুলো আছে তার কাছে যায়। তাহলে এই চারটাকে যদি আমরা যোগ করি, 4 8 32। কি পড়েছো তোমার? পরে বুঝলাম না কি বলো। বলো কি বলতেছো? আমি বিষয়টা কেমন? ঠিক আছে, তোমার বিষয়টা কেমন? তুই গোসলে নামলি না, হ্যাঁ? এরকম করলি তুই, হ্যাঁ? তুলে নামলি না, ঠিক আছে? হ্যাঁ, তো প্যান্ট খুলে তুমি কি যাবো? থাক, কেমন মনে করাইস তোমার? প্যান্ট তো পুরো খুলে লাইছিল আমার মনে হচ্ছে। রায়হান তোর মাইক অন। হচ্ছে রায়হান থামছে। তাহলে আমরা ইন্টারমিডিয়েট কোডে দেখো একসাথে এই 2টা বা 3টা বিটের বেশি এর বেশি আর পারতেছি না। কেন পারি না? এই যে 32 বিটের একটা কনস্ট্রেইন্ট আছে। তো 32 বিটের যদি কনস্ট্রেইন্ট থাকে, 32 বিট যদি ক্রস করে তাহলে পারবে না। তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা আমরা প্রথমে শুরুতে কাজ করা শুরু করেছিলাম, এটা প্রত্যেককে আমাদের ছোট ছোট ফ্র্যাগমেন্ট করে করে ভাগ করতে হবে। তাহলে প্রথম কি করলাম? টেম্পোরারি ভেরিয়েবল t1 তার মধ্যে স্টোর করলাম এই যে ইন্টিজার থেকে ফ্লোটে যেটা কনভার্ট করছি সেটা। তারপরে টেম্পোরারি ভেরিয়েবল t2 এর মধ্যে কি করলাম? এই যে id3 এর সাথে এই যে t1 এ যাকে রাখছি সেটাকে গুণ করলাম। তো id3 এর সাথে t1 কে গুণ করলে যে ভ্যালুটা আসলো t2 তে থাকলো। তাহলে এখন এই যে এই এতটুকু যে সাবট্রিটা, এই গুণের রেজাল্টটা t2 চলে আসছে এখানে। t2 এসে এখন t2 এর কাজ কি? t2 এর কাজ হচ্ছে id2 এর সাথে যোগ হওয়া। দেখো t3 তে এসে তাহলে কি হয়েছে? id3 এর সাথে t2 যোগ হয়ে গেছে। তাহলে এখন t3 কে যদি ধরি, তাহলে t3 এর মধ্যে পুরো ভ্যালুটাই আছে। তাহলে দেখো t3 কে যদি এখন ডাকা হয়, তাহলে t3 মানে id1, এই জন্য ফাইনালি id1 এর মধ্যে t3 এর ভ্যালুটা অ্যাসাইন করা হলো। তো শেষে এসে দেখো আমরা id1 এর মধ্যেই ভ্যালু অ্যাসাইন করলাম, কোনো t1 বা t2 বা t3 এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করি নাই। কেন এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করি নাই? t1 t2 t3 সবগুলোই হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল। টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু যদি আমরা অ্যাসাইন করি, এগুলো সব ভোলাটাইল হবে। ভোলাটাইল হলে এগুলো সব হারা যাবে। এই জন্য আমরা t1 t2 t3 এগুলোর মধ্যে কোনো ভ্যালু বা কোনো কিছু অ্যাসাইন করি না। অ্যাসাইন না করে আমাদের নিজের যে ভেরিয়েবল আছে id1 তার মধ্যে অ্যাসাইন করলাম। এখন এতটুকু যে কোড তৈরি হলো, এই কোডটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এটা দেখো তো বুঝলো নাকি? রায়হান বুঝছো? রায়হান স্যার বিষয়গুলো আর একটু সহজভাবে বলা যাবে, মানে স্টেপগুলো? আরো সহজ? রায়হান কথা বলুক, তাহলে একটু সহজ করে বোঝাই। রায়হান আসো? বলো কোন জায়গায় সহজ করে বলবো? রায়হান কথা বলবে না আর। স্যার যে লেক্সিক্যাল আর সিনট্যাক্সটা আপাতত বলেন না, তারপর সিমেন্টিক আর ইন্টারমিডিয়েটটা মোটামুটি বোঝা যাচ্ছে, মানে সিমেন্টিক লেক্সিক্যাল যেটা ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে, তুমি যে কোনোটা স্টেটমেন্ট বলো। তুমি মনে করো 4টা নাম্বারে যোগ করতে চাচ্ছ, 4টা নাম্বারে যোগ করে সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছ। তাহলে তুমি কি লিখতা? সাম সমান সমান a প্লাস b প্লাস c প্লাস d, তাই তো? জি a b c d সবগুলোর ভ্যালু আছে। এই যে সাম, তারপরে ইকুয়াল, তারপরে a, তারপরে প্লাস, তারপরে b, তারপর প্লাস, তারপরে c, তারপর প্লাস, তারপর d, এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা ভেরিয়েবল, ইকুয়াল, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে তোমার হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, এরপরে ভেরিয়েবল, এই সবগুলোকে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজে টোকেন আকারে ডিফাইন করি, টোকেন বানাই। টোকেন হচ্ছে প্রোগ্রামের মধ্যে যেগুলো মিনিংফুল সবগুলোকেই টোকেন বলে। তো লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজ যদি এখানে দেখো, এখানে যে সবগুলোকে টোকেন আকারে তৈরি করছে, এই যে id1 id2 id3, id1 id2 id3 কিভাবে তৈরি করলো? id1 id2 id3 তৈরি করার বিষয়টা আবার হচ্ছে তোমার ওই
সিম্বল টেবিলের কাজ। সিম্বল টেবিল কি করে, বিভিন্ন ক্যাটাগরিতে সবগুলোকে ক্যাটাগরাইজ করে, যেগুলো ভেরিয়েবল সেগুলোকে সে ID1 ID2 ID3 ভাবে সেভ করে রাখে। তো যেহেতু আমাদের এই যে পজিশন, ইনিশিয়াল রেট, এগুলো সব ভেরিয়েবল টাইপের ছিল, আইডেন্টিফায়ার টাইপের ডাটা ছিল, এই জন্য সবগুলোকে সে ID1 ID2 ID3 এইভাবে স্টোর করছে। বুঝলা? জি স্যার। স্যার বুঝার মানে করছেন? আচ্ছা স্যার, বুঝি নাই কথা তোমার আদনান। বুঝে মানে কোর্স মানে কোর্সেন আছে স্যার, একটা কোর্সেন বলো। মানে স্যার পরীক্ষা স্যার এখান থেকে পরীক্ষা এখান থেকে আসবে, যদি এরকম আসে একটা স্টেটমেন্ট দেয়া থাকে, সেই স্টেটমেন্টটা ধাপে 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 এভাবে যেভাবে আমরা দেখাচ্ছি, সিনট্যাক্স, সিমেন্টিক, লেক্সিক্যাল, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এরকম ধাপে ধাপে এক্সিকিউশন করতে হয়। এই টাইপের প্রশ্ন আসে। স্যার বুঝছি স্যার। তাহলে যদি এটা ক্লিয়ার হয়, আমি তাহলে পরের ফেজে যাই। পরের ফেজটা হচ্ছে কোড অপটিমাইজেশন। কোড অপটিমাইজার ফেজের কাজ হচ্ছে, এই যে উপরে যে 4 লাইনের কোডটা লিখলাম আমরা, এই 4 লাইনের কোডটাকে ছোট করা যায় কিনা, এটা নিয়ে আমরা গত ক্লাসে বিশদ আলোচনা করেছি। কেন আমরা ছোট করতে চাই? ছোট করতে চাই এ কারণে, কোড যদি 6 লাইন থেকে 4 লাইন বা 4 লাইন থেকে 3 লাইন বা 3 লাইন থেকে 2 লাইন হয়, তাহলে কি হবে, কোডটার রান টাইম কমে যাবে, স্পেস কমে যাবে, স্পেস কম লাগবে, কোডটার কম্পাইল টাইম কম লাগবে। আমরা মেশিনের কাছ থেকে সব সময় আশা করি যেন আমাদের কম সময়ে বেশি রেজাল্ট সে প্রডিউস করতে পারে, বেশি কাজ সে করতে পারে। তো কম সময়ে বেশি কাজ করার জন্য আর একটা ওয়ে হচ্ছে কোডটাকে যদি অপটিমাইজ করা যায়। তো এই আরে optimize- কইতাছে আমার ডাকতেছে পড়ে রায়হান, আমি তো চুপ হয়ে আছি, আমি কি করবো? ছোট ভাই আব্বে গাড়ি দে। তো কোড অপটিমাইজারের কাজ হচ্ছে, যদি 4 লাইন থেকে 2 লাইন করতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়। কাজটা সহজ কি হবে, 4 লাইন থেকে 2 লাইন করতে পারলে আমাদের তাহলে 4 লাইন এক্সিকিউট করতে যে সময় লাগতো, 2 লাইন এক্সিকিউট করতে সময় কম লাগবে। এই কারণে 4 থেকে 2 যদি করা যায় তাহলে করবো। এখন যে সবসময় অপটিমাইজেশন হবে এমনটাও না, অপটিমাইজেশন সবসময় নাও হতে পারে। যদি না হয় তাহলে অপটিমাইজেশনের ক্ষেত্রে কোড অপটিমাইজেশনের উপরে যা লাইন ওইভাবে আমরা লিখে দিব। এখানে দেখা যাচ্ছে একটা অপটিমাইজ করার সুযোগ আছে, এই জন্য অপটিমাইজ করতেছি। সুযোগটা কেমন, যদি আমরা এই যে ইন্টিজার থেকে ফ্লোটে যে কাজটা করছি সেটা যদি এখানে না লিখে সরাসরি গুণের কাজটা একবারেই করে দিই, গুণের কাজটা করার পর পরের লাইনে ID1 এর মধ্যে ID2 আর T1টাকে যোগ করে দিছে, তাহলে দেখো আমাদের 3 অ্যাড্রেস কোডের যে লিমিট তার মধ্যেই আছে এবং পুরো রেজাল্টটা প্রডিউস করছে 4 লাইনের জায়গায় 2 লাইনে। তাহলে এটাকে বলা হচ্ছে কোড অপটিমাইজেশন। তো কোড অপটিমাইজেশন এবং সিম্যান্টিক অ্যানালাইসিস সবসময় নাও হতে পারে, কোনো সময় হবে কোনো সময় হবে না, এরকম। যদি হয় তাহলে করব, যদি না হয় তাহলে আর করব না। এরপরে কোড জেনারেশন ফেজ, লাস্ট ফেজ যেটা। কোড জেনারেশন ফেজে যদি একটু আমি স্ক্রিনটাকে একটু লার্জ করি তাহলে তো দেখতে বা বুঝতে সুবিধা হবে। দেখো কোড জেনারেশন ফেজে কি করা হয়েছে, কোড জেনারেশন ফেজে আমরা প্রথমে কি করলাম, এলডি, তারপরে এমইউএল, তারপরে এলডি, তারপরে এডিডি, তারপরে এসটি, এগুলো হচ্ছে
অ্যাসেম্বলির ইনস্ট্রাকশন। আর এফটা করে কেন দেওয়া হয়েছে সেটা একটু পরে বলি। আর এই যে R1 R2 এগুলো যেটা দেখতেছো এগুলোকে বলা হচ্ছে অ্যাসেম্বলিতে বলা হয় এগুলোকে রেজিস্টার। রেজিস্টারের মধ্যে সবসময় স্টোর করতে হয়। এটা তোমাদের সি প্রোগ্রামিং যখন পড়ছো তখনও জানো যে ব্যাকএন্ডে স্টোরেজে যখন মেমোরিতে যখন স্টোরেজ হয় সবগুলো রেজিস্টারের মাধ্যমেই স্টোর হয়। তাহলে এই যে R1 R2 R3 এগুলো সব রেজিস্টারের মধ্যে স্টোর হচ্ছে। তাহলে প্রথম লাইনে কি লেখা হলো, লোড করা হলো। লোড করা হলো মানে কি, একটা রেজিস্টারের মধ্যে ভ্যালু তোলা হচ্ছে। রেজিস্টারের মধ্যে যদি ভ্যালু না তুলি তাহলে তো সেই ভ্যালু যোগ বিয়োগ কিছু করতে পারবো না। এই জন্য প্রথম কি করা হলো, লোড করা হলো কোথায়, R2 এর মধ্যে। R2 রেজিস্টারের মধ্যে কি লোড করা হয়েছে, ID3 এর ভ্যালু। তা ID3 এর ভ্যালু কি ছিল, ID3 মানে ছিল হচ্ছে আমাদের যে রেট, যেটা ইনিশিয়াল পজিশন সমান ইনিশিয়াল প্লাস রেট, হ্যাঁ রেট, রেটের ভ্যালুটা ID3টা এখানে R2 রেজিস্টারের মধ্যে স্টোর করা হলো। এরপরে করা হয়েছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করা হয়েছে কার সাথে, ওই রেটের সাথে মাল্টিপ্লাই করা হয়েছে 60 যে নিউমেরিক্যাল নাম্বারটা পেলাম, হ্যাশ মানে বোঝাচ্ছে নিউমেরিক্যাল নাম্বার, 60.0 মানে ফ্লোটিং ভ্যালু। এই 60.0 এটাকে গুণ করা হলো, মাল্টিপ্লাই মানে গুণ করা হলো কার সাথে, R2 এর সাথে। এই R2 এর সাথে 60 কে গুণ করে R2 কে ডাকা মানে কাকে ডাকা, এই যে ID3 রেট কে ডাকা, তাহলে রেটের সাথে গুণ করা হলো। গুণ করে রাখা হয়েছে কার মধ্যে, R2 এর মধ্যেই রাখা হয়েছে। R2 এর মধ্যে না রেখে এখানে চাইলে আমরা R3 R4 R5 যে কোনো কিছুর মধ্যেও রাখতে পারতাম। তো R2 এর মধ্যে রাখা হয়েছে এই কারণে যে রেজিস্টার গুলোকে অপটিমাইজ করা হয়েছে। রেজিস্টার অপটিমাইজ করলেও একই সুবিধা, রেজিস্টার যদি বেশি ইউজ করো তাহলে তোমার আননেসেসারি ক্ষতি, রেজিস্টার বেশি ইউজ হয়ে যাচ্ছে, পরবর্তী সময়ে কোনো প্রোগ্রাম রেজিস্টার ব্যবহার করার সুযোগ নাও পেতে পারে। এই জন্য কম রেজিস্টারে কাজটা করা যায় কিনা সেটা দেখা হচ্ছে। এই কথাটা কি বুঝলো সবাই? জি স্যার। তো চাইলে আমরা এখানে R2 না দিয়ে অন্য কোনো ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারতাম। স্যার স্যার এখানে R2 বলতে প্রথম R2 নাকি সেকেন্ড R2টা? যখন দ্বিতীয় R2 কে এই জায়গায় যে R2, সেই R2টা এখন সেকেন্ড R2 হয়ে গেছে, আর এই R2টা ছিল হচ্ছে প্রথম R2। এই R2 এর সাথে গুণ করা হয়, গুণ করে রাখা হয়। এখানে অ্যাসেম্বলিতে লেখার নিয়ম হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন কি করতেছি, তারপরে করা হয় কোথায় অ্যাসাইন করতেছি, কাকে অ্যাসাইন করতেছি। সেম ভাবে মাল্টিপ্লাই করতেছি, কোথায় রাখতেছি বা কোথায় অ্যাসাইন করতেছি, R2 এর মধ্যে অ্যাসাইন করতেছি, কাকে কাকে মাল্টিপ্লাই করতেছি। এই যে পরের দুইটা হচ্ছে আর্গুমেন্ট 1 আর্গুমেন্ট 2, এই দুইটাকে মাল্টিপ্লাই করে R2 এর মধ্যে রাখতেছি। এটার ধাপটা হচ্ছে এরকম। স্যার স্যার এই যে R2 রেজিস্টার যে আমরা অপটিমাইজেশন মানে অপটিমাইজ ব্যবহারটা করতেছি স্যার, এটা বড় বড় করে ক্ষেত্রে স্যার এটা কিভাবে হ্যান্ডেল হয়? লাইক আমরা কোনো স্যার মানে আগে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে কম্পাইলারে যে এই কাজগুলো ইনস্ট্রাকশন দেয়া থাকে না, কম্পাইলার দেখে মনে করো এমন কোন ইনস্ট্রাকশন, মনে করো এই ID3 পরবর্তী সময় ID3 আবার মনে করো কারোর সাথে গুণ হওয়ার চান্স থাকতো, তখন যদি R2 নিচের লাইনে, এখন নিচের লাইনের R2 মানে এটা গুণফল সহ রেজাল্টটা, আর প্রথম লাইনের R2 মানে শুধুমাত্র ID3 এর ভ্যালুটা। তো এখন যদি নিচের লাইনের R2 কে পরবর্তী সময়ে কোথাও ডাক দেওয়া হয়, পরবর্তী সময়ে কোথাও যদি ID3 কে ডাক দেই, এই যে নিচের R2 এর ভ্যালু লেটেস্ট ভ্যালুটাই যাবে। তো লেটেস্ট ভ্যালুটা যাওয়া মানে তো শুধুমাত্র ID3 যাওয়া না, এটার সাথে গুণফলটা যাওয়া। এরকম যদি কোনো কিছু থাকে যে এটা আরো পরবর্তী সময়ে ব্যবহার হওয়ার সুযোগ আছে, সেই ক্ষেত্রে কম্পাইলার রেজিস্টার অপটিমাইজ করবে না, আলাদা রেজিস্টারের মধ্যেই ভ্যালুটাকে রাখবে। জি স্যার। এখানে দেখা গেছে R2 আর কোথাও ব্যবহার হচ্ছে, ID3 আর কোথাও ব্যবহার হচ্ছে না, এই কারণে এটাকে অপটিমাইজ করছে। বুঝছি স্যার। স্যার এটাই কনফিউশন ছিল। আর কোনো কনফিউশন? স্যার এখানে সেকেন্ড R2টার কাজ কি আরেকবার বলবেন যদি। সেকেন্ড R2টার কাজ কি? সেকেন্ড R2টার কাজ হচ্ছে এই যে গুণফল ID3 এর সাথে যে 60 যে গুণ, এই গুণটাকে ধরে রাখা। কোন সেকেন্ড R2টা, এই R2 বলতে এই সেকেন্ডটা বলতেছো নাকি যে সেকেন্ড লাইনের R2 যেটা সেটা বলতেছো? স্যার সেকেন্ড লাইনেরটা মাল্টিপ্লাই যে করা হয়েছে। আচ্ছা, মাল্টিপ্লাই করে R2 এর অর্থ হচ্ছে প্রথম যে মাল্টিপ্লাই, এই যে MUL লেখার পরেই যে R2, সেই R2 মানে আমি এখানে রাখতেছি, এ হচ্ছে ধারক, এর মধ্যে আমি অ্যাসাইন করতেছি। কাকে অ্যাসাইন করতেছি?
পরের যে R2, পরের R2 মানে কি, এই যে উপরের ID3, এই ID3 কে ডাকলাম, গুণ হবে কার সাথে, 60 এর সাথে গুণ হবে, এই যে গুণ হয়ে এই রেজাল্টটা R2 এর মধ্যে যাচ্ছে। তো এখন যে এই যে এখন নতুন যে R2 পাওয়া গেল, নতুন R2 আর আগের R2 এর মধ্যে পার্থক্য হয়ে গেল। আগের R2 ছিল শুধুমাত্র ID3, এখন R2 কে ডাকা মানেই পুরা গুণফলটা চলে যাওয়া। বুঝলা? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে এরপরে পরেরটাতে আসি। আবার লোড করা হলো কাকে? আবার লোড করা হয়েছে R1 এর মধ্যে ID2 কে। ID2 মানে কি? ইনিশিয়ালকে লোড করা হলো। তাহলে এরপরের কাজ হচ্ছে আমাদের এই ইনিশিয়ালের মধ্যে যদি R2 এর ভ্যালুটা যোগ করে দেই তাহলে তো হয়ে যায়। দেখো পরের লাইনে দেখো এই কাজটাই হয়েছে। যোগ করা হচ্ছে R1 মানে ইনিশিয়াল, তার সাথে যোগ করা হচ্ছে কাকে? R2 মানে হচ্ছে রেট ইনটু 60 এর ভ্যালুটা যোগ করে এটাকে R1 এর মধ্যেই রাখা হলো। R1 এর মধ্যে কেন রাখলাম? এই যে ইনিশিয়াল ভ্যালুটা, এটার আর কোথাও ব্যবহার নাই, এ কারণে। বুঝা গেল? জি স্যার। তাহলে অ্যাডিশনও বুঝলা। এখন আসি স্টোর করার বিষয়টায়। পরবর্তী সময়ে স্টোর করা হচ্ছে। স্টোর করে কোথায় রাখতেছি? এই দেখো R1 এর মধ্যে কিন্তু এখন পরিপূর্ণ রেজাল্ট আমাদের চলে আসছে। তো R1 এর মধ্যে রাখবো না কেন? এখানেও R1টা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল, এই জন্য R1 এর মধ্যে না রেখে এই ভ্যালুটাকে আমরা এনে রাখতেছি কোথায়? ID1 এর মধ্যে। ID1 হচ্ছে আমাদের নিজের আইডেন্টিফায়ার, এর মধ্যে রাখতেছি। এই কারণে দেখো আইডেন্টিফায়ার R1 এর ID1 এর মধ্যে স্টোর করছে কোন ভ্যালু? R1 এর ভ্যালু। R1 মানে কি? পুরো ক্যালকুলেশনটাই আছে। তাহলে পুরো ক্যালকুলেশনটা এখন স্টোর হয়ে গেল ID1 এর মধ্যে। তাহলে এখন যদি আমরা ID1 কে ডাকি, তাহলে শুরুতে যেটা দিয়ে কাজ শুরু করেছিলাম ওইটাকে আমরা এখানে পেয়ে যাব। বুঝলাম বিষয়টা? জি স্যার। তাহলে এটার আলোচনা এখানেই ছিল। এটা গেল হচ্ছে এই সেদিনের যে আলোচনাটা ছিল সেটা। এটা থেকে কারো কনফিউশন আছে আর? স্যার এখান থেকে মানে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়? এটা থেকে স্যার প্রশ্ন আসছে, একটা এক্সপ্রেশন দেয়া থাকে অনেক সময়, সেই এক্সপ্রেশনটাকে এইভাবে ফেজ বাই ফেজ ধাপে ধাপে এক্সিকিউট করতে হয়। স্যার আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস যে স্টেপটা ছিল সেখানে কোডের শুধুমাত্র মিনিংফুল যে ডেটাগুলো ওগুলোকে স্টোর করতেছে, তাহলে একটা কোডের মিনিংলেস ডেটা কোনগুলো, মানে কমেন্ট ছাড়া? বুঝি নাই কথাটা। লেক্সিক্যাল অ্যানালাইসিস যে স্টেপ সেখানে আমরা মিনিংফুল যে ডেটা সেগুলোকে স্টোর করতেছিলাম, মানে সাজাচ্ছিলাম, তাহলে মিনিংলেস ডেটা কোনগুলো, মানে একটা কোডের মিনিংলেস ডেটা বলতে কি বোঝায় বা কোনগুলোকে বোঝায়? কমেন্ট করি যেগুলো সেটা, এটা লিখলেও হয় না লিখলেও হয়। তারপরে যে অনেক সময় আমরা একাধিক স্পেস দেই, আননেসেসারি স্পেস গুলো দেই, সেগুলা যেটা ছাড়া, যেটা দিলে বা না দিলে আমার কোডের কোনো ইমপ্যাক্ট হয় না, সেগুলো। স্যার সেমিকোলন কি হ্যাঁ, মিনিংফুল নাকি মিনিংলেস? সেমিকোলন মিনিংফুল। প্রিন্টএফ এর পরে যদি সেমিকোলন না দেই, ওই প্রিন্টএফ তো এক্সিকিউট হয় না। জানি স্যার, কম্পাইলে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। সি এর ক্ষেত্রে ওই সেমিকোলনও মিনিংফুল। আবার ল্যাঙ্গুয়েজ বাই ল্যাঙ্গুয়েজে মিনিং গুলো চেঞ্জ হয়।
যেমন যেটা এখানে মিনিংফুল সেটা পাইথনে মিনিংফুল না, যেটা পাইথনে মিনিংফুল সেটা আবার জাভাতে মিনিংফুল না। তাহলে পরের আলোচনা যাই। জি স্যার। এখন আমরা যে আলোচনাটা করব এটাকে বলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। এটাকে সংক্ষেপে বলা হয় সিএফজি। তো কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি, আমরা যেমন আমাদের বাংলা ভাষার ব্যাকরণ আছে, তারপর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের গ্রামার আছে, বিভিন্ন ভাষা যে ভাষার কথাই বলি না কেন প্রত্যেক ভাষারই আলাদা আলাদা গ্রামার, শব্দ ভান্ডার এরকম আছে। তো কম্পাইলারও তো যেহেতু একটা প্রোগ্রাম একটা হাই লেভেল থেকে মেশিন লেভেল করে, তারও তো কিছু গ্রামার, কিছু নিয়ম কানুন, কিছু রুলস রেগুলেশনের মধ্যেই থাকতে হয়। তো কম্পাইলারের যে গ্রামার, কম্পাইলারের যে ইয়ে নিয়ে আলোচনা করা হয় এটাকে বলা হয় কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি। কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি এটার কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো এখন আমরা দেখব। আমি একবারে কম্পোনেন্টগুলোর কাছেই যাই, তারপর এগুলো বোঝাবো। এখানে শুরুতে আলোচনা করা হয়েছে, এখানে সেট দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের রেগুলার গ্রামার, তারপরে কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে ধাপে ধাপে আসে। তো একটা কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি, এটার কম্পোনেন্ট হচ্ছে চারটা কম্পোনেন্ট দিয়ে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারকে ডিফাইন করতে পারি। তো এই কনটেক্সট ফ্রি গ্রামার চারটাকে বলা হয়, কোথাও দেখবা হচ্ছে ভিটিপিএস, কোথাও দেখবা এনটিপিএস বলা হয়। তো এন দিয়ে বোঝানো হয় নন টার্মিনাল সিম্বল, টি দিয়ে বোঝানো হয় টার্মিনাল সিম্বল, পি দিয়ে বোঝানো হয় প্রোডাকশন রুলস, আর এস দিয়ে বোঝানো হয় স্টার্টিং সিম্বল। তো নন টার্মিনাল, টার্মিনাল, প্রোডাকশন, স্টার্টিং স্টেট, এই চারটা বেসিক মেনলি আলোচনা। এটাও সম্ভবত তোমাদের থিওরি অফ কম্পিটিশনে এই বিষয়টা পড়ছো না? সিএফজি থিওরি অফ কম্পিটিশনে। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের ধারণা আছে মোটামুটি টার্মিনাল নন টার্মিনাল চেনা বোঝার বিষয়। নন টার্মিনাল হচ্ছে সেই আইটেমটা যেটাকে আসলে ভেঙে ভেঙে টার্মিনাল জেনারেট করা যায়। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল আর কি, আমাদের যদি মানে প্রোডাকশন রুল অ্যাপ্লাই করতে বলে সেক্ষেত্রে কি আমরা এগুলা বের করব, টার্মিনাল, নন টার্মিনাল, স্টার্টিং এগুলা? এখানে প্রশ্নের ধরন আছে, যদি কোনো প্রোডাকশন রুলস দিয়ে সেখান থেকে বলে যে এখান থেকে চারটা কম্পোনেন্ট খুঁজে বের করে দাও,
তখন তোমাকে এই প্রোডাকশন রুলস গুলো দেখে বের করতে হবে যে কোনটা টার্মিনাল, কোনটা নন টার্মিনাল, কোনটা কোনটা প্রোডাকশন রুলস, আর কোনটা স্টার্টিং স্টেট, তখন এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা স্যার, মানে অথবা আরেকটা কোশ্চেন আর কি, মানে আমাদের প্রিভিয়াস সেমিস্টারের যে কোশ্চেনটা ছিল না ফাইনালে, হ্যাঁ, ওইখানে মানে একটা মানে কোশ্চেন দিয়ে বলা হয়েছে মানে এখানে প্রোডাকশন রুলটা অ্যাপ্লাই করো, তখন আমি সবই পড়ছি কিন্তু আমি কোশ্চেনটা বুঝতে পারি না এখানে আসলে কি বের করতে বলছে। পরে চ্যাট জিপিটি মেরে দেখি মানে ওই যে বিটিপিএস মানে এইগুলো বের করতে বলছিল। এই চারটা কম্পোনেন্টই খুঁজে বের করতে বলছিল তোমাকে, প্রোডাকশন রুলস গুলো খুঁজে বের করো, কম্পোনেন্ট গুলো খুঁজে বের করো। জি স্যার, এই বুঝতে পারছি। আমি যে পরের এক্সাম্পল, এই যেমন যদি এটাই বলো, এই যে এন ডিরাইভস টু এন, এন অ্যারো দিয়ে বলা আছে এন ইউনিয়ন টি তার উপরে স্টার, তাহলে এখানে যদি আমি বলি এই এতটুকু লাইনের মধ্যেই যদি বলি এই লাইনটুকুর মধ্যে কে টার্মিনাল কে নন টার্মিনাল, নন টার্মিনাল হচ্ছে যাকে দিয়ে শুরু হয় সে নন টার্মিনাল, তাহলে এন নন টার্মিনাল, এন কে বাদ দিলে তাহলে হচ্ছে টি হচ্ছে টার্মিনাল। এই বিষয়গুলাই এই তোমাকে বের করতে বলছো, যেখানে টার্মিনাল কোনটা, এখানে নন টার্মিনাল কোনটা, এগুলাই এখানে খুঁজে বের করতে বলছিল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, এখানে মানে আমাদের সিএফজি থেকে তো কয়েকটা জিনিস যে রিডাকশন অফ সিএফজি বলে, মানে কয়েকটা স্টেপে বের করা লাগে, মানে সিএফজি টু সিএনএফ যেটা। হ্যাঁ, অনেক কয়েকটা এতে বের করতে হয়। স্যার আমাদের এখানে মানে কনভার্ট বলতে একটা কনভার্ট করলে হবে যে সিএফজি টু সিএনএফ যেটা। না, এখানে সিএফজি টু সিএনএফ, তারপর তোমার ইয়েও আসে অনেক সময়, এই যে প্রোডাকশন রুলস দিয়ে একটা স্ট্রিং দেয়, স্ট্রিং দিয়ে বলে যে স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড চেক করো, তখন ভ্যালিড ইনভ্যালিডিটি চেক করতে হয়। আচ্ছা, ভ্যালিড ইনভ্যালিড বলতে মানে ওইটা কি মানে অ্যাম্বিগুয়াস অর নট ওগুলা? অ্যাম্বিগুয়াস আর একটু পরে, আগে দেখতে হয় যে ওই প্রোডাকশন রুলস থেকে ওই ইনপুট স্ট্রিংটা তৈরি করা যায় নাকি যায় না, যদি তৈরি করা যায় তারপরে বলে যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস, আরো পরে। তাহলে চারটা কম্পোনেন্ট চিনলাম, চারটা কম্পোনেন্টকে যেখানে দেখো আবার ভি সামেশন পিএস দিয়েও ডিনোট করা হয়, ভি বলা হয় নন টার্মিনাল, সামেশন বলা হয় টার্মিনালকে। প্রোডাকশন রুলসের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে টার্মিনাল, প্রথমে মাথার দিকে থাকে নন টার্মিনাল, তারপরে থাকে একটা অ্যারো পার্ট, এর অ্যারোর পরে থাকে হচ্ছে সিকোয়েন্স অফ টার্মিনাল অ্যান্ড অথবা নন টার্মিনাল, আর স্টার্টিং স্টেট হচ্ছে একটা অ্যারো দিয়ে দেখানো হয় কোথা থেকে প্রোডাকশনটা শুরু করতে হয়। যদি স্টার্টিং স্টেট নেওয়া না থাকে তাহলে বাই ডিফল্ট প্রথমটাই হচ্ছে স্টার্টিং স্টেট। এখন তুমি যে প্রশ্নটা করছিলা সেটার উত্তর এখানে আছে। এখানে যেমন বলছে যে গিভেন গ্রামারের ক্ষেত্রে এই চারটা কম্পোনেন্ট খুঁজে বের করা, এই চারটা কম্পোনেন্ট খুঁজে বের করবো কোত্থেকে, এই যে গ্রামারটা আছে গ্রামার থেকে খুঁজে বের করা। তাহলে এখানে টার্মিনাল নন টার্মিনাল কে নন টার্মিনাল শুরুর গুলা, কিউ নন টার্মিনাল, জেড নন টার্মিনাল, এন নন টার্মিনাল, ভি এর মধ্যে দেখো কিউ জেড এন দিছে। টার্মিনাল কোনগুলা, টার্মিনাল হচ্ছে এই নন টার্মিনাল গুলা বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, 0 1 এপসিলন, এপসিলন যেহেতু নাল এই জন্য এপসিলনটা এখানে দেয় নেই, দিলেও ভুল হইতো না। তাহলে 0 আর 1 হচ্ছে টার্মিনাল। প্রোডাকশন রুলস কোনগুলা, যেগুলোর মধ্যেই অ্যারো থাকবে, হেড থাকবে, বডি থাকবে সেটাই, তাহলে এটা একটা প্রোডাকশন রুলস, এটা একটা, পরেরটা একটা, তারপরেরটা একটা, তারপরেরটা একটা, এই জন্য সবগুলাকে এখানে প্রোডাকশন রুলস এর মধ্যে রাখছে। স্টার্টিং স্টেট এখানে যেহেতু বলে দেওয়া নাই, তাহলে কিউ দিয়ে যেগুলো সবগুলো স্টার্টিং স্টেট, যেহেতু কিউ শুরুটা, তাহলে কিউ দিয়ে যেগুলো পাবা সবগুলো স্টার্টিং স্টেট। এইভাবে কোনো প্রোডাকশন রুলস দিয়ে সেখান থেকেও এই কম্পোনেন্ট খুঁজে বের করা যায়, পাঁচটা কম্পোনেন্ট, চারটা কম্পোনেন্ট এইভাবে খুঁজে বের করা হয়। এরপরে আগের ক্লাসের একটু আলোচনা, যে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কি, যেটা একটু আগে বলছিলা, কে জানি একজন এক স্টুডেন্ট জিজ্ঞেস করলা তোমরা তোমাদের মধ্যে থেকে, যে লেক্সিক্যাল অ্যানালাইজার, এখানে দেখো লেক্সিক্যাল অ্যানালাইজার কোনো কমেন্ট থাকলে কমেন্ট রিমুভ করে, কেস কনভার্সন করে, আননেসেসারি স্পেস রিমুভ করে, ইন্টারপ্রিটেশন করে কম্পাইলার ডিরেক্টিভ অর প্রোগ্রামস, কমিউনিকেশন করে সিম্বল টেবিলের সাথে, স্টোর করে ইনফরমেশন রিগার্ডিং আইডেন্টিফায়ার সিম্বল টেবিল, কোনো নট অ্যাডভাইজেবল কোনো কেস স্কোপ এগুলো থাকলে সেটাকে নেস্টেড করে, তারপরে প্রিপারেশন করে আউটপুট লিস্টিং, ট্র্যাক করে সোর্স প্রোগ্রামের সাথে লাইন নাম্বার কখন কোন জায়গায় ট্রান্স যাচ্ছে সেটা। এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের মেইন কাজ।
লেক্সিক্যাল অ্যানালাইজার যখন সিম্বল টেবিল পায়, সিম্বল টেবিলের সাথে লেক্সিক্যাল অ্যানালাইজারের সবসময় এরকম একটা কানেকশন থাকে। এই জায়গায় এসে আমরা এখন দেখবো যে টোকেনের আসলে কত ধরনের টোকেন হইতে পারে। এখানে যেমন দেখো টোকেন, তোমার টাইপ অফ টোকেন, আইডি, নাম্বার, রিয়াল, এটা একটা টোকেন, পাংচুয়েশন টাইপের টোকেন, অ্যালফাবেটিক টোকেন, কিওয়ার্ড গুলা, কিওয়ার্ড টাইপের টোকেন, আইডেন্টিফায়ার টাইপের টোকেন, অপারেটর টাইপের টোকেন, তারপরে কমা, সেমিকোলন, ফুল স্টপ, এগুলো যা আছে সেগুলো হচ্ছে সেপারেটর টাইপের টোকেন। এগুলাকে দিয়ে টোকেনকে ক্লাসিফাই করা হয়। তাহলে টোকেন না কোনগুলা? টোকেন না হচ্ছে যে কমেন্ট লাইন, তারপরে প্রি প্রসেসর ডিরেক্টিভ, ম্যাক্রোস, কোনো কিছু, ব্ল্যাঙ্ক স্পেস, ট্যাব, নিউ লাইন, এগুলা টোকেন না। এগুলো আমাদের লেক্সিক অ্যানালাইজার এই নন টোকেন যেগুলো থাকে এগুলাকে বাদ দিয়ে দেয়। আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ম্যাচড বাই এ প্যাটার্ন, কোনোটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে থাকে, এটাকে আমরা বলতেছি লেক্সিম। যেমন লেক্সিমের মধ্যে আমার ওয়ার্ড, লেটার, এগুলো সিকোয়েন্স থাকতে পারে, একটা প্যাটার্ন ফলো করে এই লেক্সিম গুলো তৈরি করা হয়। টোকেন থেকে প্রশ্ন আসে কেমন, একগুলার মানে কোড দিয়ে একটা কোড থাকার কথা। যে পরের স্লাইডটাই দেখো, এই যে এখানে একটা প্রোগ্রাম, ছোট্ট একটা প্রোগ্রাম দেওয়া আছে বক্সে। এই প্রোগ্রামটাকে দিয়ে বলছে এগুলাকে টোকেনের ক্যাটাগরাইজে কর, টোকেনাইজ করো। তাহলে এখানে ক্যারেক্টার কনস্ট্যান্ট টোকেন কোনগুলা সেটাকে লেখা, তারপরে স্ট্রিং কনস্ট্যান্ট কোনগুলো, স্ট্রিং মানে ডাবল কোটের মধ্যে যা আছে, ডাবল ইনভার্সনের মধ্যে সেটা, ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট কিছু আছে নাকি সেটা, ফ্লোটিং টাইপের কনস্ট্যান্ট আছে কিনা সেটা, এখানে আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল কে কে সেটা, এখানে রিজার্ভ কিওয়ার্ড কোনগুলো সেটা আলাদা করতে বলছে, এখানে অপারেটর কে আছে সেটা, এখানে মিসিলিনিয়াস সিম্বল কে আছে সেটা, এগুলোকে আলাদা আলাদা করে আলাদা করা, এটাকে বলা হচ্ছে টোকেনাইজ করা। তো এই উপরের স্লাইডটাতে এখন দেখো এখানে কিওয়ার্ড টাইপের টোকেন কোনগুলা, ইফ, হোয়াইল, ফর, ইন্টিজার, ডাবল, এগুলা। অপারেটর টাইপের টোকেন কোনগুলা, ইকুয়াল, প্লাস, মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট, গ্রেটার দেন, লেস দেন, এগুলা। নিউমেরিক্যাল, লেটারাল, নিউমেরিক্যালি যেগুলো রিপ্রেজেন্ট করা হয়। তবে ক্যারেক্টার যেগুলো, ক্যারেক্টার সিঙ্গেল কোট, ডাবল কোটের মধ্যে যেগুলোকে আমরা রাখি এগুলা। এরপরে স্ট্রিং হচ্ছে ডাবল স্ট্রিং এর মধ্যে যেগুলো রাখি এগুলো হচ্ছে আমরা স্ট্রিং টাইপের টোকেন। এরপরে সিম্বল নন টোকেন, যেটা নন টোকেন তো বললাম, স্পেস, নিউ লাইন, ট্যাব, তারপরে কমেন্ট লাইন, এগুলোকে বলা হচ্ছে নন টোকেন। এরপরে পার্সিং আর লেক্সিক্যাল অ্যানালাইজার, এটা থিওরিটিক্যালি অনেক সময় আসে 1 নাম্বার 2 নাম্বার, বাট তোমাদের প্রশ্নে থিওরি খুবই কম আসে। মানে পার্সিং এর সাথে লেক্সিক্যাল অ্যানালাইসিসের একটা ডিফাইন করা হয়েছে। পার্সিং এও তো পার্স বাই পার্স করা হয়, লেক্সিক্যাল অ্যানালাইজারও এই কাজটাকে আগে রিমুভ করে হোয়াইট স্পেস গুলো, তারপর পার্সিং এর জন্য রেডি করে। এটা এখানে বলছে। আর 3টা ডেফিনেশন আসছে, এই ডেফিনেশনগুলো ল্যাবের জন্য লাগে। টোকেনের কথা বললাম যেগুলো মিনিংফুল, তারপরে লেক্সিম হচ্ছে টোকেনের ইনস্ট্যান্স যেগুলো সেটাকে লেক্সিম বলে। আর প্যাটার্ন তো বললাম একটু আগে যে কিছু রুলের উপর ভিত্তি করে স্পেসিফিক প্রোগ্রামের জন্য, এই যে রুলস ডিসক্রাইবিং হাউ টোকেনস আর স্পেসিফাইড ইন এ প্রোগ্রাম, কোন প্রোগ্রামে কোনগুলোকে টোকেন হিসেবে ডিফাইন করব তার রুলস যেটা, সেটাকে বলা হচ্ছে প্যাটার্ন। এরকমের ডেফিনেশন আছে 3টা এই স্লাইডে। আর তেমন কিছু না, একটা ইরোর লেক্সিক্যাল ইরোর কোন রকম হয় সেটার কথা বলা আছে, যে কোন টাইপের ইরোর গুলাকে আমরা লেক্সিক্যাল ইরোর বলি। তো লেক্সিক্যাল ইরোর হয় টাইপ মিস স্পেলড হয়ে, যেটা লিখতে ভুল হয়ে যে টাইপের ইরোর গুলো হয় এগুলোকে বলা হচ্ছে লেক্সিক্যাল ইরোর। যেমন ইফ লিখতে গিয়ে ফাই লিখে ফেলছে, এই টাইপের ইরোর গুলাকে লেক্সিক্যাল ইরোর বলে। তো লেক্সিক্যাল ইরোর আবার রিকভারির জন্য 5টা টেকনিক আছে। ইরোর যে লেক্সিক্যাল ইরোর রিকভারির টেকনিক, এটা বইয়ের চ্যাপ্টার 2 এর শেষের দিকে দেখিও, যে লেক্সিক্যাল ইরোর রিকভারির টেকনিক থিওরিটিক্যালি এটা আলোচনা করা, এটা একটু দেখে রাখিও। তো এটা অনেক সময় থিওরিটিক্যালি এখানেও 1-2 নাম্বারের জন্য আসে। একটা তো কোনো সময় বলতে পারে যে লেক্সিক্যাল ইরোর রিকভারি টেকনিকগুলোর নাম লেখো, অথবা বলেই দেয় নাম, যে এটা সম্পর্কে কি জানো, এটা সম্পর্কে কি লেখো। এইভাবে এখান থেকে এই প্রশ্নটা আসে। এই ছিল মেইনলি আজকের এই 2টার আলোচনা।